লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব মোলের ধারণা এবং অ্যাভোগ্যাড্রো সংখ্যা, কনসেপশন অফ মোল অ্যান্ড অ্যাভোগ্যাড্রোস নাম্বার। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে মোলের ধারণা এবং অ্যাভোগ্যাড্রো সংখ্যা, কনসেপশন অফ মোল অ্যান্ড অ্যাভোগ্যাড্রোস নাম্বার। প্রথমে মৌলিক পদার্থ দিয়ে শুরু করব। মৌলিক পদার্থ কাকে বলে? এলিমেন্টস। যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত করা যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। অর্থাৎ যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে মৌলিক পদার্থ হলো এমন একটি পদার্থ যাকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে রূপান্তরিত করা যায় না তাকে মৌলিক পদার্থ বা সংক্ষেপে মৌল বলে। অর্থাৎ যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন লোহা, তামা, সোনা ইত্যাদি। যদি সোনাকে আমরা বিশ্লেষণ করি একমাত্র সোনা ছাড়া তার থেকে আর আমরা অন্য কোনো মৌলিক পদার্থ পাবো না, একমাত্র মৌলিক পদার্থ হিসাবে সোনা পাবো। তাহলে সেটাই হবে মৌলিক পদার্থ। সোনা একটি মৌলিক পদার্থ, তামা একটি মৌলিক পদার্থ, লোহা একটি মৌলিক পদার্থ ইত্যাদি। যৌগিক পদার্থ কম্পাউন্ড। যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক পদার্থ রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে যৌগিক পদার্থ বলে। যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক পদার্থ রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে যৌগিক পদার্থ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে জল তৈরি হয়। ইকুয়েশনটা এরকম হবে 2H2 + O2 = 2H2O। অর্থাৎ দু অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন মিলিত হয়ে দু অণু জল তৈরি করে। এখানে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ। এই দুটি মৌলিক পদার্থ রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি হয়েছে জল। অর্থাৎ এটি একটি ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ। জলের ধর্ম হাইড্রোজেনের সঙ্গে মেলে না, জলের ধর্ম অক্সিজেনের সঙ্গে মেলে না। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি যুক্ত হয়ে যে যৌগিক পদার্থ তৈরি হয়েছে জল, সেটি একটি ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ। তাহলে এক্ষেত্রে আমরা জলকে বলবো যৌগিক পদার্থ, কেননা জলকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলিক পদার্থকে পাওয়া যায়। মিশ্র পদার্থ মিক্সচার। যদি একাধিক মৌল বা যৌগ মিশ্রিত হয়ে পাশাপাশি অবস্থান করে এবং উক্ত মিশ্রণে প্রতিটি উপাদান মৌলের ধর্ম বজায় থাকে তবে মিশ্রণটিকে মিশ্র পদার্থ বলে। যদি একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ মিশ্রিত হয়ে পাশাপাশি অবস্থান করে এবং উক্ত মিশ্রণে প্রতিটি উপাদান মৌলের ধর্ম বজায় থাকে তবে মিশ্রণটিকে মিশ্র পদার্থ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাতাসের কথা। বাতাস হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি বিভিন্ন গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি। তাহলে এখানে একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ এতে মিশ্রিত আছে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোকে আমরা মৌলিক পদার্থ বলবো। ঠিক তেমনভাবেই কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এগুলোকে যৌগিক পদার্থ বলবো। তাহলে বাতাস হলো কিছু মৌলিক পদার্থ এবং কিছু যৌগিক পদার্থের মিশ্রণ। কিন্তু বাতাসে প্রত্যেকটি উপাদান মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের ধর্ম বজায় থাকে। যেমন বাতাসে নাইট্রোজেনের ধর্ম বজায় থাকে, অক্সিজেনের ধর্ম বজায় থাকে, কার্বন ডাইঅক্সাইডের ধর্ম বজায় থাকে। তাহলে সকলের ধর্ম অর্থাৎ যতগুলো পদার্থ দিয়ে বাতাস তৈরি হয়েছে, মিশ্র পদার্থ তৈরি হয়েছে, এগুলো পাশাপাশি অবস্থান করছে এবং এদের প্রত্যেকটি ধর্ম বজায় থাকছে। এটিকে আমরা মিশ্র পদার্থ বলবো। পরমাণু, অ্যাটম, পরমাণু কাকে বলে?
মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে ওই মৌলটির সমস্ত ধর্ম বজায় থাকে এবং যেটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা, যে ক্ষুদ্রতম কণার মধ্যে ওই মৌলটির সমস্ত ধর্ম বজায় থাকে এবং যেটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটি হলো পরমাণু। অণু, মলিকুল। অণু হলো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বিদ্যমান থাকে। অণু হলো কোনো মৌলিক পদার্থ বা কোনো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বিদ্যমান থাকে। পারমাণবিক ভর, অ্যাটমিক মাস। কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলটির পারমাণবিক ভর বলে। এটি একটি তুলনামূলক সংখ্যা মাত্র, তাই এর কোনো একক নেই। তাহলে পারমাণবিক ভর কি হলো? কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলটির পারমাণবিক ভর বলে। তাহলে কোনো মৌলের যদি আমি একটি পরমাণু নিই, সেটাকে আমরা তুলনা করব একটি হাইড্রোজেন পরমাণুর সাথে, তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ হবে এই পরমাণুটি, সেটাই হবে ওই মৌলটির পারমাণবিক ভর। আর যেহেতু এটি হাইড্রোজেনের সঙ্গে আমরা তুলনা করে করছি, এটি একটি তুলনামূলক সংখ্যা, তাই এর কোনো একক নেই। গ্রাম পারমাণবিক ভর, গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম পারমাণবিক ভর কাকে বলে? কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলে। তাহলে আমরা কোনো মৌলের পারমাণবিক ভর জেনেছি, সেটাকে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরই হলো গ্রাম পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, অর্থাৎ আমরা বলতে পারি অক্সিজেনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু থেকে 16 গুণ ভারী, তাই অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। তাই অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত হবে? 16-র সাথে গ্রাম জুড়ে দেওয়া হবে 16 গ্রাম। অক্সিজেনের পারমাণবিক ভর যদি 16 হয়, তার গ্রাম পারমাণবিক ভর হবে 16 গ্রাম। আণবিক ভর, মলিকুলার মাস। কোনো মৌলের বা যৌগের একটি অণু একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই পদার্থের আণবিক ভর বলে। তাহলে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই পদার্থের আণবিক ভর বলে। আগে আমরা হাইড্রোজেনের একটি পরমাণুর সঙ্গে তুলনামূলক ভর নির্ণয় করেছিলাম। এক্ষেত্রে আমরা একটি কার্বন 12 পরমাণুর সঙ্গে কোনো মৌল বা যৌগের একটি অণুর ভরের তুলনা করেছি। কোনো মৌলের একটি অণু একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাই হবে ওই পদার্থের আণবিক ভর। এটিও একটি তুলনামূলক সংখ্যা, তাই এই আণবিক ভরেরও কোনো একক নেই। গ্রাম আণবিক ভর, গ্রাম মলিকুলার মাস। কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বলে। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি গ্রামে প্রকাশিত কোনো পদার্থের আণবিক ভরকেই বলা হবে গ্রাম আণবিক ভর। যেমন জলের আণবিক ভর 18, অর্থাৎ জলের গ্রাম আণবিক ভর হবে 18 গ্রাম। জলের H2O আমরা জানি হাইড্রোজেন 1, তাহলে H2 মিন্স 2, আর অক্সিজেন হচ্ছে 16, 2 আর 16 18, অর্থাৎ জলের আণবিক ভর হলো 18। তাহলে জলের গ্রাম আণবিক ভর হবে 18 গ্রাম। আবার অক্সিজেনের আণবিক ভর 32। আমরা জানি অক্সিজেনের একটি অণু অক্সিজেনের 2টি পরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ O2 হিসাবে এটাকে আমরা চিহ্নিত করি। একটি অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16কে 2 দিয়ে গুণ করেছি 32, তাহলে অক্সিজেনের আণবিক ভর হলো 32, তাই অক্সিজেনের গ্রাম আণবিক ভর হবে 32 গ্রাম। আণবিক ভরের পাশে গ্রাম বসিয়ে দেওয়া হয়েছে 32 গ্রাম, তাহলে এটাই হবে গ্রাম আণবিক ভর অক্সিজেনের। মোলের ধারণা, কনসেপশন অফ মোল। রসায়নশাস্ত্রে কোনো মৌল বা যৌগে উপস্থিত পরমাণু বা অণুর সংখ্যার সঙ্গে তার ভরের সম্পর্ক সাধন খুবই জরুরি। অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থে কতগুলো পরমাণু উপস্থিত আছে বা কতগুলো অণু উপস্থিত আছে,
তার সংখ্যার সঙ্গে তার ভরের সম্পর্ক সাধন করা খুবই জরুরি। এই সম্পর্ক সাধন করতে গিয়ে বিজ্ঞানী উইলহেম অসওয়াল্ড মোল, যেটি একটি ল্যাটিন শব্দ, এই কথাটি প্রথম ব্যবহার করেন। এটির অর্থ গুচ্ছ, স্তূপ বা রাশি। পরবর্তীকালে এই মোল কথাটি বিশাল সংখ্যক অণু বা পরমাণুর ভর এবং সংখ্যা প্রকাশের একক হিসেবে ব্যবহার করা হয়। রসায়নশাস্ত্রে মৌল বা যৌগে উপস্থিত পরমাণু বা অণুর সংখ্যার সঙ্গে তার ভরের সম্পর্ক সাধন করা দরকার। এই সম্পর্ক সাধন করতে গিয়ে বিজ্ঞানী উইলহেম অসওয়াল্ড মোল কথাটি ব্যবহার করেছিলেন। মোল কথাটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ গুচ্ছ, স্তূপ বা রাশি। পরবর্তীকালে এই মোল কথাটি বিশাল সংখ্যক অণু বা পরমাণুর ভর এবং সংখ্যা প্রকাশের একক হিসাবে ব্যবহার করা হয়েছে। পরীক্ষালব্ধভাবে দেখা যায় যে কোনো মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরের মধ্যে 6.022 × 10⁻23টি পরমাণু আছে। কোনো মৌলের যদি আমরা গ্রাম পারমাণবিক ভর নিই, সেই গ্রাম পারমাণবিক ভর সম্পন্ন ওই বস্তুর মধ্যে থাকবে 6.022 × 10⁻23টি পরমাণু, অর্থাৎ বলা যায় 16 গ্রাম। এটা হচ্ছে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম। 16 গ্রাম অক্সিজেনের মধ্যে 6.022 × 10⁻23টি অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ 1 গ্রাম পরমাণু যে কোনো পদার্থের মধ্যে 6.022 × 10⁻23টি পরমাণু থাকে। আবার দেখা যায় যে কোনো মৌলের গ্রামে প্রকাশিত আণবিক ভর বা গ্রাম আণবিক ভরের মধ্যেও 6.022 × 10⁻23টি অণু আছে, অর্থাৎ বলা যায় 32 গ্রাম অক্সিজেনের মধ্যে 6.022 × 10⁻23টি অক্সিজেন অণু আছে। গ্রাম পারমাণবিক ভরের ক্ষেত্রে 6.022 × 10⁻23টি পরমাণু ছিল। এখন গ্রাম আণবিক ভরের মধ্যে 6.022 × 10⁻23টি অণু থাকবে, অর্থাৎ বলা যায় 32 গ্রাম অক্সিজেনের মধ্যে 6.022 × 10⁻23টি অক্সিজেন অণু আছে। যেহেতু 32 গ্রাম অক্সিজেন = 1 গ্রাম অণু অক্সিজেন, তাহলে 1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। তাহলে যদি 32 গ্রাম আমরা অক্সিজেন নিই, দেখব তার মধ্যে অণু সংখ্যা হবে 6.022 × 10⁻23টি অক্সিজেন অণু। 18 গ্রাম জলের মধ্যেও ওই একই সংখ্যক অণু থাকবে, 18 গ্রাম। এটা হলো জলের গ্রাম আণবিক ভর। 18 গ্রাম মানে জলের গ্রাম আণবিক ভর, তার মানে 18 গ্রাম জলের মধ্যে ওই একই সংখ্যক 6.022 × 10⁻23টি জলের অণু থাকবে। এই যে 6.022 × 10⁻23, এই যে ধ্রুবক সংখ্যাটি আমরা সর্বক্ষেত্রে পাচ্ছি, এই সংখ্যাটিকে ইতালীয় বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রোর নাম অনুসারে অ্যাভোগ্যাড্রো সংখ্যা বলে। 6.022 × 10⁻23, অর্থাৎ 1 গ্রাম পারমাণবিক ভর কোনো পদার্থ বা 1 গ্রাম অণু পরিমাণ কোনো পদার্থের মধ্যে যতগুলো পরমাণু বা অণু থাকবে সেই সংখ্যাটি 6.022 × 10⁻23। এই সংখ্যাটিকেই ইতালীয় বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রোর নাম অনুসারে অ্যাভোগ্যাড্রো সংখ্যা বলে। যে কোনো পদার্থের যতটা পরিমাণে 6.022 × 10⁻23 সংখ্যক উপাদান কণিকার ক্ষেত্রে বলা যেতে পারে এটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, ইলেকট্রন হতে পারে ইত্যাদি থাকে, তাকে ওই পদার্থের 1 মোল পরিমাণ বলে। তাহলে মোল কি হলো? কোনো পদার্থের যতটা পরিমাণে এই অ্যাভোগ্যাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক উপাদান কণিকা, সেই উপাদান কণিকা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, ইলেকট্রন হতে পারে, যতগুলো উপাদান কণিকা থাকবে তাকেই ওই পদার্থের 1 মোল পরিমাণ বলে। অ্যাভোগ্যাড্রো সংখ্যা কি? হোয়াট ইজ অ্যাভোগ্যাড্রোস নাম্বার? 1 মোল যে কোনো পদার্থের মধ্যে যে কোনো কণিকা, পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদির সংখ্যা হয় ধ্রুবক। তাহলে 1 মোল যে কোনো পদার্থের মধ্যে কণিকার সংখ্যা হয় ধ্রুবক। সেই ধ্রুবক সংখ্যাটি হলো 6.022 × 10⁻23, এটা আগেই বলা হয়েছে। এই সংখ্যাটিকেই অ্যাভোগ্যাড্রো সংখ্যা বলে। তাহলে 1 মোল যে কোনো পদার্থের মধ্যে যে সংখ্যক উপাদান কণিকা থাকবে সেটাই হবে অ্যাভোগ্যাড্রো সংখ্যা। এই সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23। যে কোনো
পদার্থ কণিকার 1 মোল ইজ ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ওই কণিকা। তাহলে যদি কোনো কণিকার 1 মোল নিই, তাহলে সেই 1 মোল ওই পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ওই কণিকা অবস্থান করবে। রাসায়নিক গণনার একক হিসাবে মোল কথাটি ব্যবহার করা হয়। তাহলে আমরা রাসায়নিক গণনার একক হিসাবে পদার্থের পরিমাণ জানতে আমরা মোল কথাটি ব্যবহার করি। এসআই পদ্ধতিতে পদার্থ পরিমাপের এই একককে আমরা বলি মোল। এটিকে MOLE অর MOL দিয়েও প্রকাশ করা যেতে পারে বা MOL দিয়েও প্রকাশ করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি।